নমস্কার, সাহিত্যবিজ্ঞানে আপনাদের স্বাগত। আজকের এপিসোডে আমরা বাংলা ব্যাকরণ থেকে বিগত দিনে যে সকল কোয়েশ্চেনগুলো এসেছে বিভিন্ন পরীক্ষায়, সেই সকল টপিকস থেকে বা সেই সকল কোয়েশ্চেনগুলোই কিন্তু আজকে আপনাদের সামনে একে একে উপস্থাপন করতে চলেছি এবং সেই সঙ্গে আলোচনাও করে নেব। আমরা টার্গেট রেখেছি মোট 100টা এপিসোড আপনাদের সামনে নিয়ে আসবো, যার মধ্যে আজকে হলো প্রথম এপিসোড। এই এপিসোডটা আপনারা ভালোভাবে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কোয়েশ্চেনগুলো বা এই সকল বিষয়গুলো আপনাদের ব্যাকরণের মধ্যে গুরুত্বপূর্ণ কিনা। আজকের এপিসোডে আমরা সেই সকল বিষয় আলোচনা করব। শুধু আজকে নয়, মোট 100টা এপিসোডে আমরা সেই সকল টপিকস থেকে আমরা কোয়েশ্চেন উত্তর সহ আলোচনা করব, যেগুলো বিগত দিনে বিভিন্ন পরীক্ষা এসেছে, সেটা পিএসসি হোক, এসএসসি হোক, এসএলএসটি হোক, কিংবা আপনার মাদ্রাসাই হোক, কিংবা যে কোনো চাকরির পরীক্ষা, এমনকি প্রাইমারি টেটের ক্ষেত্রেও। এগুলো আপনারা কিন্তু বিগত দিনেও পেয়ে এসেছেন, আগামী দিনেও পাবেন এবং বর্তমানেও আপনারা কিন্তু পাচ্ছেন। সেই সকল টপিকস থেকে নিয়ে এসেছি, আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন। সেই সঙ্গে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই তাহলে একটি প্রয়োজনের সাথে শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন। আসুন আমরা আজকের ডিটেলস আলোচনায় চলে যাই। দেখুন, প্রথমে আমরা ফার্স্ট এপিসোড উল্লেখ করেছি এবং এখানে দেখুন আমরা সেইভাবেই নিয়ে এসেছি যেভাবে আপনাদের পড়তে অভ্যস্ত আপনারা, এবং আপনাদের কিন্তু এখানে অসুবিধা হবে না। দেখুন, একদম কোশ্চেন অ্যান্সার আমরা পরপর নিয়ে এসেছি এবং পরীক্ষা ঠিক এইভাবেই আপনারা পাবেন, অর্থাৎ কোয়েশ্চেন এবং সেই সঙ্গে মাল্টিপল টাইপের অ্যান্সার। দেখুন, প্রথমেই যে কোয়েশ্চেনটা রয়েছে, সমাস শব্দের অর্থ কী, এটা কিন্তু অনেকেই জানেন এবং জানলেও অনেকেই কিন্তু ঠিক জানেন, কিছু কিছু ব্যক্তি ভুল জানেন, এবং যেটাই হোক না কেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। একটা কথা আপনাদের প্রথমেই বলবো যে শুধু সমাস নয়, ব্যাকরণ শব্দের অর্থ কী, সমাস শব্দের অর্থ কী, সন্ধি শব্দের অর্থ কী, কারক শব্দের অর্থ কী, এই যে প্রতিটা টপিকস রয়েছে, মানে ব্যাকরণের যে কটা টপিকস রয়েছে প্রত্যেকটারই অর্থ জানতে হবে। তার মধ্যে একটা আমরা এখানে নিয়ে এসেছি, আমরা আগামী এপিসোডে সেগুলো একে একে নিয়ে আসবো। দেখুন, এখানে আমরা যেটা পাচ্ছি যে সমাস শব্দের অর্থ কী, এখানে অপশান রয়েছে সম্বন্ধ, সমন্বয়, সংক্ষেপ, নাকি কোনোটাই নয়। দেখুন, কোনোটাই নয় যদি অপশান থাকে, এক্ষেত্রে বলবো যে এখন কিন্তু কোনোটাই নয় এই অপশানটা আর কার্যকরী হচ্ছে না। হ্যাঁ, প্রথম যখন চালু হয়েছিল কোনোটাই নয়, আর আজ থেকে ধরুন 2-3 বছর আগে, সেই সময় কিন্তু কোনোটাই নয় উত্তর যেত, কিন্তু বর্তমানে নেগেটিভ মার্কস এসে গেছে, আপনি না জানা থাকলে এটাই দিতে পারবেন না। দ্বিতীয় কথা, এইটার উপরে কিন্তু অনেকেই গুরুত্ব দিচ্ছেন, স্বাভাবিকভাবেই এইটাই কিন্তু অ্যান্সার পর্ষদ থেকেই রাখছে না, এটা জাস্ট রেখে দিয়েছে। সঠিক উত্তর বলে দেবো। দেখুন, ডান দিকে আমরা এটাও উল্লেখ করেছি অ্যান্সারের মধ্যে যে অপশান সি এখানে সঠিক উত্তর, অর্থাৎ সংক্ষেপ। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। ঠিক একইভাবে কারক, সন্ধি, অন্যান্য যে টপিকসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। বেশ, নেক্সট আসি। উৎসগত দিক থেকে কারক হলো কি, মানে কারক শব্দটি উৎসগত দিক থেকে কী রকম? এটি একটি তৎসম শব্দ, নাকি তদ্ভব শব্দ, নাকি অর্ধ তৎসম শব্দ, নাকি দেশি শব্দ, কোনটা হবে? দেখুন, কারক শব্দটা কিন্তু একটি তৎসম শব্দ। দেখুন, এখানে আমরা অপশানের মধ্যেও সেটা রেখেছি এবং সেই সঙ্গে অ্যান্সারের মধ্যেও কিন্তু সেটাই উল্লেখ রয়েছে। দেখুন, একদম এইভাবেই রয়েছে। আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপেও এই পিডিএফটা শেয়ার করে দেবো, আপনারা সেখান থেকে অতি সহজেই সংগ্রহ করে নিতে পারেন, এবং ঠিক যেভাবে রয়েছে এইভাবে আপনারা প্রিন্ট আউটও করে নিতে পারবেন। আপনারা অবশ্যই সংগ্রহ করে রাখুন, আপনাদের অবশ্যই কাজে লাগবে, এটা আমার বিশ্বাস। এখানে কি কি রয়েছে? তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি। সঠিক উত্তর হলো তৎসম শব্দ। প্রশ্ন আসে এটা, কারক শব্দটি উৎসগত দিক থেকে কী শব্দ, বা কারক শব্দটি হলো একটি তৎসম শব্দ। বেশ, বাক্যের মধ্যে উদ্দেশ্যের প্রসারককে কী বলা হয়? দেখুন, তৎসম শব্দ বলতে কি সংস্কৃত শব্দ। অপশানে কিন্তু আপনার তৎসম শব্দই যে থাকবে তা নয়, এটা বলতে পারে যে সংস্কৃত শব্দ। কেন, তৎসম শব্দের অর্থ বলতে আমরা কি জানি? তৎ অর্থে সেই, বা সংস্কৃত, সম অর্থে সমান, অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে বা সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ অপরিবর্তিতভাবে বাংলা শব্দভাণ্ডারে এসে অবস্থান করছে বা উপস্থিত হয়েছে, সেই সকল শব্দকে তৎসম শব্দ বলা হয়, তাই তো? তাহলে সেক্ষেত্রে কারক হলো একটি তৎসম শব্দ। যদি একইভাবে আপনারা জানতে চান যে অর্ধ তৎসম শব্দ কী, তাহলে বলা যায় যে তৎসম শব্দ থেকে বাংলা ভাষায় আসতে গিয়ে মধ্যবর্তী স্তর প্রাকৃতের মাধ্যমে কিছুটা পরিবর্তিত হয়ে যদি
আসে তাহলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে অর্ধ তৎসম শব্দ। আর তদ্ভব শব্দ বলতে কোনটা বলুন তো, যেটা সংস্কৃত শব্দ থেকে যে সকল শব্দ বাংলা শব্দভাণ্ডারে আসতে গিয়ে মধ্যবর্তী পাকিস্তানের মাধ্যমে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। এখানে অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে কী হয়েছিল, যে কিছুটা পরিবর্তিত হয়েছে, আর তদ্ভব শব্দের ক্ষেত্রে কী হয়, সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। উদাহরণস্বরূপ কী বলা যেতে পারে, যেমন ধরুন কোরিয়া, কোরিয়াটা কি তৎসম শব্দ, কিন্তু যখন কৈরা আসছে তখন সেটা অর্ধ তৎসম, আর কোরেটা হয়ে যাচ্ছে তখন তদ্ভব। মানে দেখুন কোরিয়া, কৈরা এটা কিন্তু উচ্চারণগত দিক থেকে কিছুটা একই রয়ে যাচ্ছে, কিন্তু তদ্ভবর ক্ষেত্রে লক্ষ্য করুন যে করে একেবারেই পরিবর্তিত হয়ে গেছে। আর দেশি শব্দ তো এটা হবেই না। দেশি শব্দ বলতে কি, যেমন ধরুন ঢাক, ঢোল, ঢেঁকি, ঝাঁটা, কুলা, ডাব, মুড়ি, বাবা, এগুলো হচ্ছে দেশি শব্দ, সেটা কিন্তু এখানে তাহলে নয়। বেশ, নেক্সট যেটা বলছিলাম, বাক্যের মধ্যে উদ্দেশ্যের প্রসারককে, মানে উদ্দেশ্যের প্রসারককে কী বলে সেরকমও প্রশ্ন আসে। এখানে যেটা বলা হয়েছে বাক্যের মধ্যে উদ্দেশ্যের প্রসারক বসে, কোথায় বসে, সেটা উদ্দেশ্যের পরে বসে নাকি বিধেয়র পরে বসে। দেখুন এখানে যেহেতু প্রশ্নটা বলেছে উদ্দেশ্যের প্রসারক, এটা লক্ষ্য করতে হবে, অর্থাৎ উদ্দেশ্যের কথা বলা হয়েছে, তাহলে এখানে যে বিধেয় বলা হয়েছে এটা নিশ্চয়ই হবে না, আর বিধেয়র আগে পরে এটা নিশ্চয়ই আসবে না, এটা কিন্তু প্রথমে আপনাদের কেটে দিতে হবে। যাই হোক, কিন্তু এইভাবে তো এখানে সিলেক্ট করা যাবে না, এটা ব্যাকরণের বিষয়, তাহলে এখানে টু দি পয়েন্ট দিতে হবে বা পারফেক্ট উত্তর দিতে হবে। ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু বেসিক জায়গাটা কাজ করে না, তবুও বেসিক জায়গায় কাজ করিয়ে আপনাদেরকে কিন্তু এগোতে হবে, যদি আপনি ব্যাকরণে একটু অসুবিধা বোধ করেন। যেটা বলছিলাম যে মানে বাক্যের মধ্যে উদ্দেশ্যের প্রসারক কোথায় বসে, উদ্দেশ্যের পরে বসে না উদ্দেশ্যের আগে বসে। দেখুন উদ্দেশ্যের প্রসারক কী হয় বলুন তো, উদ্দেশ্যের অর্থকে পরিপূর্ণ করে, হ্যাঁ, উদ্দেশ্যের অর্থটাকে সম্পূর্ণতা দান করে, এবং সেটা কিন্তু বসে উদ্দেশ্যের আগে, অর্থাৎ উদ্দেশ্যের পূর্বে, পরে কিন্তু নয়। তাহলে সঠিক উত্তর হলো বাক্যের মধ্যে উদ্দেশ্যের প্রসারক বসে উদ্দেশ্যের আগে। নেক্সট চলে যাব, বেচা কেনা পদটি হলো একটি কি সমার্থক দ্বন্দ্ব নাকি, মানে এটা সমাসের ক্ষেত্রে আসছে এখানে, তার মানে এটা তো সমাস আকারে রয়েছে, এটাকে যদি আমরা ব্যাস বাক্যে ভাঙি তাহলে কী পাবো, বেচা ও কেনা, অর্থাৎ মাঝে কিন্তু ও শব্দটা একটা আসবে, অর্থাৎ বেচা ও কেনা, তাই তো, বেচা ও কেনা, এই যে ও আসছে এটার জন্য এটা আসছে কিন্তু দ্বন্দ্ব সমাস, এবং দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা কি জানি যে উভয় পদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য ঘটে। তাহলে এখানে কিন্তু বেচা এবং কেনা দুটোরই অর্থ প্রকাশিত হয়েছে এবং দুটোরই অর্থ প্রাধান্য পেয়েছে, এবং দেখুন উভয় অপরিবর্তিতই রয়েছে, মাঝে ও নামক সংযোজক একটি অব্যয় এসে গেছে, স্বাভাবিকভাবে এটা দ্বন্দ্ব সমাস। আরেকটা কথা বলবো, এখানে কিন্তু যে দ্বন্দ্ব সমাস তার প্রমাণ প্রত্যেকটার সঙ্গে কিন্তু দ্বন্দ্বের কথাই বলা হয়েছে দেখুন, আর সবকটি এটা কিন্তু হবে না, এটাও একটা ব্যাপার, সবকটি কিন্তু এখানে হবে না। বেচা কেনা কী বলুন তো, এখানে এখানে বলা হয়েছে দেখুন, এবার একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন, বেচা অর্থাৎ কি বিক্রি কেনা, মানে বিক্রি করা, আর কেনা শব্দের অর্থ কি কিনে নেওয়া, তাহলে একজন বিক্রি করছে আর একজন কিনছে, তাহলে বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করুন বা বোঝার চেষ্টা করুন, তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একজন বিক্রি করছে আর একজন কিনছে, অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশ পাচ্ছে, তাই তো, আপনারাও অভিজ্ঞ, আপনারাও দক্ষ, আপনারা একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন, বিশেষ কিছু বলার নেই এখানে, জাস্ট একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে আমরা প্রথমত পেলাম যে এটা বেচা ও কেনা, অর্থাৎ এটা দ্বন্দ্ব সমাস, কোনো অসুবিধে নেই, কিন্তু লক্ষ্য করছি যে এটা কোন দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ছে, বেচা কেনা বিপরীত অর্থ প্রকাশ পাচ্ছে, স্বাভাবিকভাবে সঠিক উত্তর হলো এটা বিপরীত দ্বন্দ্ব। বেশ, সমার্থক দ্বন্দ্ব কেন নয় সেটা একটু বলি। দেখুন সমার্থক শব্দ বলতে কি একই অর্থ প্রকাশ পাবে, যদি বেচারও অর্থ এবং কেনারও অর্থ যদি একটু হলো কি, নিশ্চয়ই নয়, একই অর্থ যদি প্রকাশ পেত তাহলে সেটা হতো সমার্থক দ্বন্দ্ব। আর অ্যাক্সেস দ্বন্দ্ব কখন হতো বলুন তো, অ্যাক্সেস দ্বন্দ্ব ব্যাপারটা বলবো যে ওই ধরুন অনেকগুলোকে একটার মধ্যে যখন প্রকাশ পায়, যেমন ধরুন আমি, সে ও তুমি, তখন সমাসটা কী হলো যে আমরা, এই যে ব্যাপারটা এলো আমি, তুমি, সে, এই তিনটে একসঙ্গে না বলে, মানে পরপর না বলে একসঙ্গে বলে দিলাম যে আমরা। হ্যাঁ, অ্যাকচুয়ালি সমাস কি একপদীকরণ, তাই তো, মানে বহু পদকে এক পদে পরিণত করা। তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন অ্যাক্সেস দ্বন্দ্ব মানে কি, ধরুন এরকম বলা হলো যে তুমি, সে ও রাম, তাহলে তখন কি বলা হচ্ছে তোমরা, তাহলে এই যে তিনটে শব্দ না বলে একটা শব্দের মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ একপদীকরণ ঘটছে, বহু পদ থেকে এক পদে পরিণত করা হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু অ্যাক্সেস দ্বন্দ্ব। বিষয়টা ক্লিয়ার করতে পারছি আশা করি।
এইটা হলো মূল ব্যাপার। তারপরে এখানে দেখুন আমরা এখানে উল্লেখ করেছি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন, প্রয়োজনের সাথে শেয়ার অবশ্যই করুন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন। বেশ, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বাক্য নির্মাণের শর্ত হিসেবে কোনটি উপযুক্ত নয়? এটা একটু খেয়াল করবেন। আমরা কিন্তু কোনটা উপযুক্ত লক্ষ্য করে ফেলি, কিন্তু এখন এটা আসছে, এটা বর্তমানে কিন্তু আসছে কোনটা নয়, অর্থাৎ ভুল উত্তরটা সিলেক্ট করতে বলা হচ্ছে। পরীক্ষায় এমনও কিন্তু ঘটে যে সঠিক উত্তর যে পরীক্ষায় সবসময় চাওয়া হয় সেটা কিন্তু নয়, ভুল উত্তর কোনটা রয়েছে সেটা সিলেক্ট করতে বলা হয়, অর্থাৎ ঘুরিয়ে জিজ্ঞেস করা হচ্ছে। এখন কম্পিটিশানের বাজারে এরকমই চলছে, সেটা কিছু করার নেই, যেটা হচ্ছে আমাদেরকে মেনে নিয়ে এগোতে হবে। আচ্ছা বেশ, যেটা বলা হয়েছে যে বাক্য নির্মাণের শর্ত হিসেবে কোনটা উপযুক্ত নয়? যোগ্যতা, সম্পৃক্ততা, আকাঙ্ক্ষা, আসক্তি। দেখুন আমরা জানি কিন্তু বাক্য নির্মাণের প্রধান শর্ত হলো তিনটি। কি কি? এক হচ্ছে যোগ্যতা, এক, দুই হলো আকাঙ্ক্ষা অর্থাৎ দুই, আর তিন হলো আসক্তি। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, এই তিনটে জিনিস কি সেটাও একটু বলার চেষ্টা করছি। তাহলে আমরা প্রথমেই যেটা উত্তরটায় চলে যাব, যে বলা হচ্ছে যে বাক্য নির্মাণের শর্ত হিসেবে কোনটি উপযুক্ত নয়, অর্থাৎ কোনটা নয় সেটাই আমরা এখানে পেয়ে গেছি। যে বাক্য নির্মাণের শর্ত প্রধান হলো তো তিনটি, যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। তাহলে কোনটা নয় সেটা তো আপনারা পরিষ্কার বুঝতে পারছেন, আপনারাও অভিজ্ঞ, আপনারাও পড়াশোনা করছেন, আপনারাও জানেন। তাহলে এটা হবে ভুল উত্তর, অর্থাৎ এটাই কিন্তু এখানে সঠিক উত্তর, অর্থাৎ এটাই কিন্তু চাওয়া হচ্ছে যে বাক্য নির্মাণের শর্ত হিসেবে কোনটা উপযুক্ত নয়। সঠিক অ্যান্সার হলো সম্পৃক্ততা, এটা হবে না। এবারে যেটা আপনাদের বলবো যে যোগ্যতা, এই যোগ্যতা জিনিসটা কি বা যোগ্যতা ব্যাপারটা কি? বাক্য নির্মাণের প্রধান শর্ত হলো, অর্থাৎ একটি বাক্য নির্মাণ হতে গেলে বা বাক্য তৈরি করতে গেলে প্রধান তিনটি শর্ত আমাদেরকে মেনে চলতে হবে, যার মধ্যে প্রথম হচ্ছে যোগ্যতা, দ্বিতীয় হলো আকাঙ্ক্ষা, আর তৃতীয় হলো আসক্তি। এবার আসি যোগ্যতা। দেখুন একটা বাক্যের মধ্যে হয়তো বলা হলো, একটা বাক্য বলেই আপনারা বুঝতে পারবেন, বলা হলো যে জলে আগুন লেগেছে। দেখুন ব্যাপারটা লক্ষ্য করুন, এটা কি সঠিক? জলে কি আগুন লাগে? যদি বলা হতো যে কাঠে আগুন লেগেছে, নিশ্চয়ই মেনে নেওয়া যেত, কিন্তু জলে আগুন লেগেছে সেটা কি মেনে নেওয়া যাচ্ছে কি? উদাহরণ দিলেই বুঝতে পারবেন। দেখুন বলা হলো গরু আকাশে উড়ছে, মেনে নেওয়া যাচ্ছে কি? যদি বলতাম যে পাখি আকাশে উড়ছে তাহলে কিন্তু সেটা মেনে নেওয়া যেত। এটাই হলো মেন ব্যাপার। আর এই জায়গাটাই হলো, যদি বলা হয় যে গরু আকাশে উড়ছে, জলে আগুন লেগেছে, মানে কি সেটা যোগ্যতা নেই। যোগ্যতা তাহলে কোনটা? নৌকা জলে ভাসছে, এটা কিন্তু যোগ্যতা রয়েছে। পাখি আকাশে উড়ছে, গরু মাঠে ঘাস খাচ্ছে, এগুলো কিন্তু যোগ্যতা রয়েছে। বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি। যদি এটা না হয়, যদি বলা হয় যে গরু আকাশে উড়ছে, এর মধ্যে কিসের অভাব রয়েছে? অপশানের মধ্যে দিয়ে দিল যোগ্যতার অভাব রয়েছে, আকাঙ্ক্ষার অভাব রয়েছে, আসক্তির অভাব রয়েছে, তখন আপনি বলবেন কিন্তু যোগ্যতার অভাব রয়েছে, কেননা যোগ্যতা এখানে কিন্তু নেই। বেশ, এবার আসি আকাঙ্ক্ষা। তার আগে বলবো আসক্তি ব্যাপারটা কি। দেখুন আসক্তি হচ্ছে একটা বাক্যের মধ্যে সমস্ত শব্দই রয়েছে, কিন্তু সেটা এলোমেলোভাবে সাজানোর কারণে অর্থটা অন্যরকম হয়ে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? যেমন ধরুন বলা হলো ঘাস ছাগল খাচ্ছে, এই শব্দটার মধ্যে কি ঘাসও আছে, ছাগলও আছে, খাচ্ছেও আছে, কিন্তু এলোমেলোভাবে সাজানোর কারণে সেটার অর্থটা কিন্তু অন্য অর্থ দাঁড়াচ্ছে। কিন্তু সেটাকে যদি ঠিকঠাকভাবে সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তার সঠিক উত্তর, মানে সঠিক বাক্যটা গঠিত হয়। অর্থাৎ সমস্ত কিছুই রয়েছে, কিন্তু এলোমেলোভাবে সাজানোর কারণেই কিন্তু অর্থটা অন্যরকম হয়ে যাচ্ছে। কিন্তু যদি বলা হচ্ছে যখন ওইটাকে সাজিয়েই যে ছাগলে ঘাস খাচ্ছে, তাহলে কিন্তু অর্থটা ঠিক দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে একটা বাক্যের মধ্যে প্রতিটা শব্দই রয়েছে, কিন্তু সেটা এমনভাবে এলোমেলোভাবে সাজানো রয়েছে যার জন্য সেটা অর্থটা পরিষ্কারভাবে প্রস্ফুটিত হচ্ছে না। কিন্তু সেটাকে যদি ঠিকঠাকভাবে সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটার অর্থ ঠিকভাবে ভালোভাবে প্রকাশ পাচ্ছে। সেটাই হলো আসক্তি। আর আকাঙ্ক্ষা, দেখুন একটা কথা বললাম যে আমি কলকাতায় গিয়ে, ব্যাস এখানেই থেমে গেলাম। তারপরে কিন্তু আপনার মনে প্রশ্ন আসছে যে কলকাতায় গিয়ে কি, তারপরে বলো। এই যে আমি অর্ধেকটা জায়গায় গিয়ে রয়ে গেলাম, এটাই হলো আকাঙ্ক্ষা। অর্থাৎ তার একটা বাক্য শোনার পরে যদি তার পরবর্তী বাক্য জানার প্রতি আগ্রহ জন্মায়, আকাঙ্ক্ষা জন্মায়, তাহলে সেটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। যদি এমন বলা হয় যে আমি কলকাতায় গিয়ে বলে রয়ে গেলাম,
তারপরে প্রশ্নে বলা হলো যে এর মধ্যে কিসের অভাব রয়েছে বা কিসের ঘাটতি বোধ হচ্ছে, যোগ্যতার অভাব, আকাঙ্ক্ষার অভাব নাকি আসক্তির অভাব। এবারে আসি, সমাস শব্দের ব্যুৎপত্তি হলো, একটু আগে আমরা বলছিলাম যে প্রতিটা টপিক্সেরই অর্থ জানতে হবে, ঠিক একইভাবে প্রতিটা টপিক্সেরই কিন্তু ব্যুৎপত্তিগত দিক অর্থাৎ প্রকৃতি প্রত্যয়টাও জানতে হবে। তার মধ্যেই একটা এখানে আমরা এনেছি এবং পরবর্তী এপিসোডেও কিন্তু একটা একটা করে আমরা আনবো। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার পাশাপাশি আমরা এই পিডিএফগুলো সংগ্রহ করে রাখতে পারেন যদি আপনারা চান কম্পিউটারে কিংবা মোবাইলে, তার জন্য উপযোগী হয়ে রয়েছে। আবার একইভাবে প্রিন্ট আউট করে পড়তে চাইলেও কিন্তু তার জন্য উপযোগী করেই আমরা এটা তৈরি করেছি। যেমনটা আপনারা ঠিক পেজে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনারা পিডিএফ পেয়ে যাবেন এবং টেলিগ্রাম গ্রুপ থেকে জয়েন করলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন, প্রিন্ট আউটও করে নিতে পারবেন। আসি উত্তরে, সমাস শব্দের ব্যুৎপত্তি হলো এখানে যেটা দেওয়া রয়েছে দেখুন, প্রথমেই অপশান এতে সম ধাতুর অস, অপশান বিতে সম পূর্বক অস ধাতুর কয়ত, অপশান সি সম পূর্বক অস ধাতুর অ নাকি সমা ধাতুর স। সঠিক উত্তর কী হবে? অপশান সি এখানে সঠিক উত্তর রয়েছে, অর্থাৎ সম পূর্বক অস ধাতুর অ, এটাই হলো সঠিক উত্তর। খেয়াল করুন, এইভাবে কিন্তু প্রতিটা টপিক্সে আপনাদেরকে সংগ্রহ রাখতে হবে, আমরাও আলোচনা করে দেবো, অসুবিধে নেই। নেক্সট আসি, নাশপাতি যে ধরনের শব্দ, মানে এটা বাংলার শব্দভাণ্ডার থেকে আমরা নিয়ে এসেছি, এরকম কিন্তু আসবে, সেটা আরবি শব্দ নাকি ফার্সি শব্দ নাকি হিন্দি শব্দ নাকি পর্তুগিজ। দেখুন প্রথমেই কেটে দিতে হবে, পর্তুগিজ কিন্তু হবে না, তাই তো? তাহলে নাশপাতি হিন্দিটাও হবে না। প্রশ্ন আসে আরবি আর ফার্সি, এই দুটোর মধ্যেই কিন্তু মূলত ডাউটটা সৃষ্টি হয়। নাশপাতি একটু ভালোভাবে লক্ষ্য করুন, আরবি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অফিসিয়াল ব্যাপারের ক্ষেত্রে আসে, যেমন আইন, আদালত, খাজনা, খবর কিংবা কবর, কেতাব, মালিক, এই সবভাবে থাকে। আর মানে আরবি বলতে কি বলুন তো, ইসলাম ধর্মাবলম্বী ব্যাপারটা থাকে, একটু লক্ষ্য করতে হবে। আর নাশপাতি একটু লক্ষ্য করুন, হালকা চালে থাকে শব্দটা, আর সেটাই কিন্তু ফার্সি, একটুভাবে লক্ষ্য করতে হবে। আপনাদেরকে যে যেমনভাবে পারেন সেভাবেই কিন্তু একটু মনে রাখার চেষ্টা করুন, এছাড়া এখানে আর কোনো উপায় নেই। আপনাদেরকে একটু বেসিক নলেজ দিয়ে বা যে যেভাবে পারেন একটু মনে রাখতে হবে, এখানে মনে রাখাটাই বড় কথা, তাছাড়া কিছু নেই। ক্রিয়ান্বয়ী কারকম, এখানে সরি ফর দ্যাট, এখানে বানানটা একটু গণ্ডগোল হয়ে গেছে, একটু মাফ করবেন। এখানে ক্রিয়ান্বয়ী কারকম, কয়ের ফলা হস্য অন্তস্থাকা দন্তনবয় অন্তস্থ অয় দীর্ঘই হবে, কেমন? ক্রিয়ান্বয়ী কারকম কথাটি কে বলেছেন? এরকম কিন্তু বিভিন্ন আরও টপিকস রয়েছে, সেই সকল টপিকস থেকেও প্রশ্ন আসবে। এই মানে আমি জাস্ট বিষয়গুলো আপনাদের ফার্স্ট এপিসোড তো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই রকম এক একটা কিন্তু স্লট থেকে এক একটা প্রশ্ন আসে, এগুলো কিন্তু আপনাদের সেলফ স্টাডির মাধ্যমে তৈরি করে রাখতে পারেন, কিংবা আমাদের চ্যানেল ফলো করলেই বা প্রতিটা ভিডিও দেখলে সেখানেও কিন্তু আপনারা একে একে পেয়ে যাবেন। যাই হোক, এখন আমরা যেটা বলবো যে ক্রিয়ান্বয়ী কারকম কথাটি কে বলেছেন, প্রশ্নে মানে এই প্রশ্ন কিন্তু বারংবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী দিনেও আসবে, কেননা এই প্রশ্ন খুবই অথেন্টিক প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে যেটা ভাবেন বা যে যেটা ভাবে বলেন। সঠিক উত্তর হলো এখানে কিন্তু পাণিনি বলেছেন যে ক্রিয়ান্বয়ী কারকম। এখানে কিন্তু একটু টাফ সৃষ্টি হয়, এই পতঞ্জলি বলেছেন না পাণিনি বলেছেন। দেখুন কালিদাস অটোমেটিক এখানে কেটে দেওয়া যায়, ভর্তৃহরিটাও কেটে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যা হয় পাণিনি না পতঞ্জলি, এটা একটু সমস্যা হয়। কিন্তু দেখবেন সবার থেকে প্রথমেই এটা সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে পাণিনি। হ্যাঁ, যদি এখানে সুনীতি কুমার দিয়ে দিত বা সুকুমার সেন দিয়ে দিত তাহলে একটু চিন্তাভাবনা করে উত্তরটা দিতে হতো, কিন্তু এখানে দেখুন সবার প্রথমে পাণিনি যেহেতু আছেন, বৈয়াকরণিক বা ব্যাকরণবিদ পাণিনি, সেই পাণিনির এখানে সঠিক উত্তর যাবে। বেশ, এটা কিন্তু আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এরকম সুনীতি কুমারও কিছু বলেছেন, সুকুমার সেনও কিছু বলেছেন, তারপরে রামেশ্বর সাউ কিছু বলেছেন, এইগুলো একটু আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা বেশ, এখানে যেটা পরবর্তী যেটা রয়েছে দেখে নেব, বাচ্য শব্দের ব্যুৎপত্তি। আমরা একটু আগে সমাসের জানলাম, এবারে বাচ্য। দেখুন বাচ্যর হলো সমাস হয়েছে সন্ধি, তারপরে কারক, এই যে মেন প্রত্যয়, এই যে মেন টপিকসগুলো আছে না, এগুলো কিন্তু আপনাদের ব্যুৎপত্তি জানতে হবে, অর্থ জানতে হবে, এই সকল বিষয়গুলো, সন্ধি জানতে হবে। এর মধ্যে থেকেও একটা এসে যেতে পারে, অর্থাৎ এই সকল টপিকসগুলো কিন্তু ধরে ধরে আপনাদের পড়লেই চলবে। বাচ্য শব্দের ব্যুৎপত্তি এখানে যেগুলো দেওয়া রয়েছে, বচ ধাতুর ত, অপশান সি যেটা রয়েছে বচ ধাতুর জ, অপশান বি বিক্ত ধাতুর ঘয় ব্যাকেটে অ, না এটা হবে না, প্রথমত এটা হবে না, বিটা হবে না।
সঠিক উত্তর রয়েছে বজ ধাতুর নত জ, এইটা হলো সঠিক উত্তর, অর্থাৎ অপশান ডি এখানে সঠিক উত্তর। বেশ, এবারে যেটা জানবো বিপর্যয় শব্দের অর্থ। এটা কিন্তু মানে বিপর্যয় বলতে কি বলুন তো, বিপর্যয় মানে প্রাকৃতিক বিপর্যয় নয়, ব্যাকরণের মধ্যেও বিপর্যয় শব্দের অর্থ আছে। যেমন ধরুন আমি বললাম যে ধ্বনি বিপর্যয়, হ্যাঁ ধ্বনি বিপর্যয়, বা বলা হলো বর্ণ বিপর্যয়, বর্ণ বিপর্যয়, অর্থাৎ রিক্সা থেকে রিস্কা, অর্থাৎ বিপর্যয় শব্দ মানে কি এলোমেলো হয়ে যাওয়া, মানে আগের শব্দ পরে, পরের শব্দ আগে, এইভাবে হয়ে যাওয়া, মাঝের শব্দ আগে পরে এইভাবে হয়ে যাওয়া, অর্থাৎ রিক্সা থেকে রিস্কা। হ্যাঁ, এই যে ধ্বনি বিপর্যয়, বিপর্যয় শব্দের অর্থ হলো ওলট পালট হয়ে যাওয়া, কেমন, সেটাকে বলা হচ্ছে বিপর্যয়। তাই বিপর্যয় শব্দের অর্থ হলো ওলট পালট হয়ে যাওয়া। তাহলে সেই শব্দটা থেকেই বা সেই অর্থটা থেকে এখানে লক্ষ্য করুন কোনটা সঠিক উত্তর হতে পারে। আমি কিন্তু বলে দিয়েছি অ্যান্সার। দেখুন এখানে যেটা রয়েছে বিনিময়, এটা নিশ্চয়ই হবে না, বিনিময়টা নিশ্চয়ই নয়, তাহলে আমার যেটা অর্থ বললাম সেটার সঙ্গে আসছে না, বিরুদ্ধটাও হচ্ছে না। আর তাহলে মানে কোনটা অ্যান্সারের দিকে যাচ্ছে বলুন তো, আমি বলেছি ওলট পালট হয়ে যাওয়া, তাহলে এখানে আপনার ডাউট সৃষ্টি হবে বিরূপতা নাকি বিকার। দেখুন একটা কথা আপনাদের প্রথমেই বলি যে বিকার মানে কি বিকৃত, তাই তো, তাহলে ওলট পালট হয়ে যাচ্ছে যখন রিক্সা থেকে রিস্কা, এই যে একটা যেমন ওলট পালট হলো তেমনি একইভাবে কিন্তু শব্দটা বিকৃত রূপ ধারণ করলো। হ্যাঁ, কেউ যদি রিক্সাকে রিস্কা বলে আমরা পরিষ্কার মনে কীরকম একটা ভাষাটা হলো না, বা কীরকম একটা শব্দটা উচ্চারণ করলো না, এই যে ব্যাপারটা হলো এটাই কিন্তু বিকার ঘটলো, অর্থাৎ এক কথায় যেটাকে বলা যায় ব্যাকরণের ভাষায় বিকার ঘটলো। তাহলে সঠিক উত্তর আমরা এখানেই কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ বেসিক জায়গা থেকেই পেয়ে গেলাম যে বিপর্যয় শব্দের অর্থ হলো কিন্তু বিকার, অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কোনো কিছু হলো একটি কি অনির্দেশক সর্বনাম, যৌগিক সর্বনাম, নির্দেশক সর্বনাম নাকি সমষ্টিবাচক সর্বনাম। দেখুন একটা বিষয় লক্ষ্য করতে হবে, এখানে সর্বনাম প্রত্যেকটাতে উল্লেখ রয়েছে, অর্থাৎ এটা একটা সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সর্বনাম। আমরা জানি কোনো অসুবিধে নেই। তো এখানে যেটা বলা হয়েছে সে কোনো কিছু, আমরা প্রথমেই পেয়ে গেছি যে সর্বনাম, এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এবং প্রত্যেকটা অপশানের মধ্যেই সর্বনাম শব্দের উল্লেখ রয়েছে, এ নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের মেন প্রবলেম বা যেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে, যেটা এখানে জানতে চাওয়া হচ্ছে যে এটা কোন সর্বনাম, নির্দেশক, অনির্দেশক, যৌগিক নাকি সমষ্টিবাচক। প্রত্যেকটাই এখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে সঠিক উত্তর যেটা রয়েছে এটা হলো অনির্দেশক সর্বনাম। এখন প্রশ্ন হলো কেন অনির্দেশক সর্বনাম, শুধু অনির্দেশক সর্বনাম বলে দিলে তো হবে না, কেন সেটা বলতে হবে। বিষয়টা হচ্ছে অনির্দেশক মানে কি বলুন তো, অর্থটাই এখানে পরিষ্কার হয়ে উঠছে। অনির্দেশক শব্দের মধ্যে আমরা বুঝতে পারছি যে অনির্দেশক মানে যেটা নির্দেশক নয় বা যেটা নির্দেশ করছে না। একটা উদাহরণ বলি, সে আমাকে কিছু টাকা দিল, এখানে কি বলা হচ্ছে যে কিছু টাকা দিল, পার্টিকুলার কত দিল সেটা কিন্তু বললো না, বলছে কিছু দিল, সেটা 1000ও হতে পারে, 10 টাকাও হতে পারে, 5 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে, কিন্তু পার্টিকুলার কত সেটা কিন্তু বললো না। তাহলে এই যে পার্টিকুলার করে বললো না, এই যে বলে দিচ্ছে কিছু দিল, কিংবা ধরুন বলা হলো যে বিদ্যালয়ে অনেক দিন ছুটি আছে বা অনেক দিনের জন্য বিদ্যালয় বন্ধ থাকছে, এই যে অনির্দেশকভাবে বলা হচ্ছে বা পার্টিকুলার করে বলা হচ্ছে না যে 3 দিনের জন্য কি 5 দিনের জন্য, হ্যাঁ, কিংবা বলা হলো তুমি সময় করে এসো, কি পার্টিকুলার করে বলা হলো না, এই যে অনির্দেশক এটাকেই বলা হচ্ছে কিন্তু অনির্দেশক সর্বনাম। ঠিক এর উল্টোটাই হচ্ছে কিন্তু এই নির্দেশক সর্বনাম। যখনই সেটা পার্টিকুলার করে বলা হচ্ছে যে সে আমাকে কিছু টাকা দিল না বলে যখন বলেছি যে সে আমাকে 100 টাকা দিল, সে আমাকে 5 টাকা দিল, হ্যাঁ, বিদ্যালয় 3 দিনের জন্য বন্ধ থাকবে, আমাদের পড়াশোনা 3 দিনের জন্য বন্ধ থাকছে, এই যে পার্টিকুলার করে বলা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে নির্দেশক সর্বনাম। এবারে আসি যৌগিক সর্বনাম। যৌগিক বলতে কি বলুন তো, দুটো থাকবে, তার মধ্যে ইয়া বা ইতে প্রত্যন্ত অসমাপিকা ক্রিয়ার সঙ্গে এটি সমাপিকা ক্রিয়া যুক্ত হয়, হ্যাঁ, যুক্ত হয়ে মানে কি দুটো থাকে সেইভাবে। সমষ্টি, সমষ্টি বলার কিছু নেই, সমষ্টি হচ্ছে একসঙ্গে অনেকগুলোকে যখন মানে সমষ্টিবদ্ধভাবে যখন বলা হয়, পরিষ্কার, এটা বিশেষ কিছু ডিটেলসে বলার কিছু নেই। বলিয়ে শব্দটির ব্যুৎপত্তি, দেখুন ব্যুৎপত্তি থেকে আসছে বলিয়ে, বল ধাতুর ইয়ে
বোলা ধাতুর ইয়া, বুল ধাতুর ইয়ে নাকি বল ধাতুর ইয়ে? দেখুন বলিয়ে এটার মধ্যে কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি, সহজভাবে বোঝার চেষ্টা করবেন। এখানে কিন্তু সঠিক উত্তর হবে বলিয়ে, বল ধাতুর ইয়ে প্রত্যয়, অর্থাৎ বল ধাতু, বলটা হলো একটি ধাতু আর ইয়েটা হলো এখানে প্রত্যয়, অর্থাৎ ধাতুর উত্তরযুক্ত প্রত্যয়কে কি বলা হয়? কৃৎ প্রত্যয়। অপরদিকে শব্দের উত্তরযুক্ত প্রত্যয়কে বলা হয় কি? তদ্ধিত প্রত্যয়। আবার একইভাবে বলা হয় ধাতুর উত্তরযুক্ত প্রত্যয় এবং তার সঙ্গে যদি বিভক্তি যুক্ত হয়ে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে কি? পদ। এবং শুধু পদ নয়, সেটা কৃদন্ত পদ। আবার ঠিক একইভাবে শব্দের উত্তরযুক্ত প্রত্যয় প্লাস বিভক্তি, সেটা হয়ে যাচ্ছে তদ্ধিতান্ত পদ। এইভাবে কিন্তু মনে রাখতে হবে, এইভাবেই কিন্তু সূত্র রয়েছে। এবারে আসি যেটা 13 নম্বরে, সমাপিকা শব্দের অর্থ কী? দেখুন এখানে সমাপিকা বলতে কি আমরা মানে শুধু সমাপিকা শব্দ নয়, ব্যাকরণে কিন্তু টপিকস আছে, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া দুইভাবে কিন্তু ভাগ থাকে। সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা, এখানে যখনই অযোগ করা থাকে অসমাপিকা ক্রিয়া, তাই তো? এই দুই ভাগে ভাগ থাকে। আবার সমাপিকা ক্রিয়া কাকে বলে, অসমাপিকা ক্রিয়া কাকে বলে, সেগুলোরও একটা আলোচনার বিষয় রয়েছে। সমাপিকা বলতে কি? যেখানে অর্থটা সম্পূর্ণ হয়। অসমাপিকা কি? যেখানে অর্থটা সম্পূর্ণ হয় না, এবং তার উদাহরণ রয়েছে, সে সকল পরবর্তী নেক্সট এপিসোডে আমরা ডিটেলসে আলোচনা করব। এখানে জাস্ট যেটা জানতে চাওয়া হচ্ছে যে সমাপিকা শব্দের অর্থ কী। আচ্ছা বেশ, অপশান কী কী রয়েছে? সমান, সমাধান, সমাপন নাকি সমাস? দেখুন সঠিক উত্তর কোনটা হবে তার আগে আমরা প্রথমেই বলবো সমাসটা এখানে হবে না। আর কি রয়েছে দেখব একটু। সমাপিকা অর্থ এখানে সমাস বলা হচ্ছে সমাধান, এটা সমাধানটা নিশ্চয়ই হবে না। দেখুন সমাধান কিন্তু সমাপিকা শব্দের অর্থ নয়, তাহলে ডাউট সৃষ্টি হবে সমান নাকি সমাপন। সঠিক উত্তর হবে কিন্তু এখানে সমাপন। সমান এখানে দেখুন সমান কিন্তু এখানে উত্তর হয় না, সমানটা কিন্তু উত্তর হয় না। আপনি এখানে সমাধানও কিন্তু হচ্ছে না, সমাস তো নয়। তাহলে সঠিক উত্তর হলো সমাপিকা শব্দের অর্থ সমাপন। এগুলো কিন্তু আপনাদেরকে মুখস্থ রাখতে হয়। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সমাপিকা শব্দের অর্থ সমাপন, এগুলো আপনাদেরকে একটা জায়গায় লিখে মুখস্থ রাখতে হবে, কিংবা এগুলো যদি আপনারা পিডিএফ আকারে সংগ্রহ করবেন সেখান থেকেও কিন্তু ভালোভাবে এগুলো আপনারা পড়লে বা মাঝে মাঝে একটু করে রিডিং দিলে বা প্র্যাকটিস করলে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। খুব বেশি টাফ কোয়েশ্চেন এগুলো নয়, খুব বেশি টপিকস যে জোরালো কঠিনতর নিয়ে এসেছি আমরা বা নিয়ে আসা হয়েছে সেগুলো নয়, এবং বিগত দিনেও কিন্তু এগুলো কঠিনতর আকারে আসেনি, আগামী দিনেও আসবে না। শ্রেয়স্কর শব্দটির সন্ধি বিচ্ছেদ। আচ্ছা সন্ধি থেকে একটা টপিকস এসেছে, এখানে যেগুলো রয়েছে একটু দেখে নেব। শ্রেয়স যোগ কর, শ্রেয়ঃ বিসর্গ যোগ কর, শ্রেয়াহ যোগ কর নাকি শ্রেয়সহ যোগ কর? সঠিক উত্তর রয়েছে কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করুন, শ্রেয়স্কর, শ্রেয়ঃ যোগ কর। এখানে যে অন্যান্য অপশানগুলো রয়েছে এখানে বলা হচ্ছে যে শ্রেয়স যোগ কর, এই যে দন্তেশ্ব কয়ে রয়েছে তার সঙ্গে ভেঙে দিচ্ছে, সেটা কিন্তু হবে না। এখানে বিসর্গ সন্ধির ব্যাপার আছে, আর স্বাভাবিকভাবে কিন্তু সঠিক উত্তর আছে শ্রেয়ঃ যোগ কর। অন্যান্য যে অপশন রয়েছে শ্রেয়াহ না আকার আছে, এটা হবে না। তারপরে দেখুন শ্রেয়সহ যোগ কর, না এটা কিন্তু হয় না, এইখানটা এটা একেবারেই নয়। শ্রেয়স যোগ কর অনেকে করে ফেলতে পারেন, কিন্তু সঠিক উত্তর মানে এই জন্যেই এখানে ডাউটটা সৃষ্টি করবে এই অপশান এ আর অপশান বি এর মধ্যে। এবার একটা ইন্টারেস্টেড কোয়েশ্চেন আছে, এখানে বলা হচ্ছে যে নাৎসিদের খপ্পরে পড়তে হয়েছিল। দেখুন এটা টেক্সচুয়াল কোয়েশ্চেন। নবম শ্রেণী বা নবম শ্রেণীতে যে মানে এটা 9-10 বইয়েতে দেখবেন এটা এসেছে নাৎসিদের খপ্পরে পড়তে হয়েছিল, অর্থাৎ এটা প্রফেসর শঙ্কু থেকে আসছে। একটু লক্ষ্য করবেন, এটা হয়তো স্বর্ণপর্ণী থেকে হয়তো নেওয়া হয়েছে, সেখানে হিটলারের উল্লেখ রয়েছে এবং সেখানে প্রফেসর শঙ্কু যে নাৎসিদের খপ্পরে পড়েছিলেন ওই হেয়ার গোয়ারিং টোয়ারিং ওইসব ব্যাপারগুলো রয়েছে, সেখান থেকে টেক্সচুয়াল কোশ্চেনটা এসেছে। আচ্ছা যাই হোক, আমাদেরকে এখানে ব্যাকরণটা দেখতে হবে যে নাৎসিদের খপ্পরে পড়তে হয়েছিল, রেখাঙ্কিত পদটি যে ধরনের বিশেষ্য। এখানে দেখুন একটু লক্ষ্য করুন, এখানে বিশেষ্য বলে দেওয়া হয়েছে, তাই আমাদের কোনো অসুবিধে নেই। আমরা জানি বিশেষ্য বলতে কি সংজ্ঞাটা বলা হয়, যে কোনো কিছুর নাম বোঝাবে, তাই তো? এবং সেই বিশেষ্যর অনেক শ্রেণীবিভাগ রয়েছে, সেই শ্রেণীবিভাগের কোনটার মধ্যে পড়ছে সেটা এখানে চাওয়া হয়েছে। এখানে একটু লক্ষ্য করুন, নাৎসিদের খপ্পরে পড়তে হয়েছিল রেখাঙ্কিত পদটি যে ধরনের বিশেষ্য। এখানে রেখাঙ্কিত বলতে এই যে এখানে খপ্পরের নিচে রেখাঙ্কিত করা রয়েছে, তাহলে খপ্পরের শব্দটি কোন ধরনের বিশেষ্য? অপশান রয়েছে অবস্থাবাচক, ভাববাচক, ক্রিয়াবাচক নাকি গুণবাচক। প্রথমত গুণবাচকটা কেটে দেবো, কেননা এখানে কোনো গুণ বোঝাচ্ছে না।
তাহলে বাকি থাকছে অবস্থাবাচক, ক্রিয়াবাচক, ভাববাচক। এখানে খপ্পরে ভাববাচকটাও হবে না, এখানে ভাব বোঝাচ্ছে না। এমন বলতে পারেন যে পড়তে হয়েছিল বলে সে একটা চিন্তা ভাবনা করছে, ভাবছে, এটা তো নিশ্চয়ই নয়। আপনারা নিজেরাও ব্যাকরণ চর্চা করছেন, জানেন এটা তাহলে হচ্ছে না। তো প্রবলেম যেটা হচ্ছে যে ক্রিয়াবাচক, অনেকে কিন্তু এখানে খপ্পরে পড়তে হয়েছিল, ক্রিয়া অর্থ প্রকাশ পাচ্ছে, অনেকে কিন্তু এখানে ক্রিয়াবাচকে উত্তর দিয়ে ফেলবেন। তাদের সেক্ষেত্রে যুক্তিও থাকতে পারে, কিন্তু এখানে সঠিক উত্তর যাবে যে খপ্পরে পড়তে হয়েছিল বলতে এখানে অবস্থা বোঝাচ্ছে বা অবস্থাবাচক, মানে অবস্থা বোঝাচ্ছে এখানে। যেমন ধরুন শৈশবকাল, সেটাকে কি বলা হয়, কি বাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য। আপনারা এইভাবে মনে রাখবেন, শৈশবাবস্থা, তরুণাবস্থা, কৈশোরাবস্থা। সেইভাবেই নাৎসিদের খপ্পরে পড়তে হয়েছিল, সঠিক উত্তর অনেকেই দিয়ে ফেলবেন যে ক্রিয়াবাচক। আর এখানেই কিন্তু ভুল অ্যান্সার যাবে। এ কারণেই কিন্তু এই প্রশ্নটা সহজ হলেও পরীক্ষায় এসেছে, আগামী দিনেও আসবে, বর্তমানে বিভিন্ন পরীক্ষায় আসছে। অনেকেই উত্তর দিয়ে ফেলবেন ক্রিয়াবাচক, কিন্তু সঠিক উত্তর যাবে অবস্থাবাচক। এ কারণেই এটা প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া রয়েছে, একটু ঠকানো প্রশ্ন রয়েছে। খপ্পরে পড়তে হয়েছিল মানে কি, সেখানে খপ্পরে অবস্থান করতে হয়েছিল। খপ্পরে পড়তে হয়েছিল মানে কিছু কালের জন্য সেখানে এই খপ্পর অবস্থায় থাকতে হয়েছিল, তাদের আন্ডারে থাকতে হয়েছিল। এইটা একটু চিন্তা ভাবনা করতে হবে, একটু হালকা করে ভেবে নিলেই বিষয়টা, মানে ব্যাকরণ যে আপনি চট করে উত্তর দিয়ে ফেলবেন তা নয়, আপনাকে কিন্তু একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে, একটু ভাবটা লক্ষ্য করতে হবে। লক্ষ্য করতে হবে টার্মটা কোন দিকে যাচ্ছে, কোনটা চাওয়া হচ্ছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন। বিশেষ জটিল কিছু নয়, একবার বুঝতে পারলে বা একটু ধরে নিতে পারলেই দেখবেন আপনার মধ্যে অনেকটা ইন্টারেস্ট আসবে। বেশ, নেক্সট যেটা রয়েছে, অব্যয়কে দুই ভাগে ভাগ করেছেন। আচ্ছা, এবং কে ভাগ করেছেন? দেখুন, আমরা ব্যাকেটের মধ্যে উল্লেখ করেছি যে অব্যয়কে দুই ভাগে ভাগ করেছেন। কি কি না, সংযোগমূলক এবং বিয়োজকমূলক। সংযোগমূলক অব্যয় বলতে কি, মানে একাধিক পদের মধ্যে বা দুটি পদের মধ্যে বা একাধিক পদের মধ্যে বা বিভিন্ন পদের মধ্যে যে অব্যয় পদ সংযোগ সৃষ্টি করছে। সংযোগবাচক অব্যয় কী কী বলা চলে? ও হলো একটি সংযোগবাচক অব্যয়, এবং একটি সংযোগবাচক অব্যয়, আর এগুলো একটি সংযোগবাচক অব্যয়। ও এবং আর ইত্যাদি এইরকম আরও সংযোগবাচক অব্যয় রয়েছে। এটা হলো সংযোগবাচক অব্যয়। আর বিয়োজকবাচক মানে বিয়োজকমূলক, মানে সংযোগমূলক বিয়োজকমূলক। তো বিয়োজকমূলক অব্যয় কি না, ঠিক ওর বিপরীত, অর্থাৎ সংযোগের বিপরীত। অর্থাৎ দুটি পদ বা একাধিক পদের মধ্যে যখন যে মানে পদটি বিয়োজন সৃষ্টি করে বা বিভক্ত করে একাধিক পদকে, তখন তাকে বলা হচ্ছে বিয়োজকমূলক অব্যয়। আচ্ছা বেশ, আমাদের এখানে যেটা চাওয়া হয়েছে যে অব্যয়কে দুই ভাগে ভাগ করেছেন কে। দেখুন, এখানে অপশান যেগুলো রয়েছে, শরৎচন্দ্রটা প্রথমেই কেটে দেবেন। আর বিষয়টা রবীন্দ্রনাথ কিছুটা ব্যাকরণ চর্চা করেছেন, কিসে বলুন তো, ওই বাংলা শব্দতত্ত্ব গ্রন্থে। তো ঠিক আছে, বাংলা শব্দতত্ত্ব যার প্রকাশকাল 1909, জাস্ট তথ্যের জন্য বললাম। তো শব্দতত্ত্ব গ্রন্থে রবীন্দ্রনাথ আলোচনা করেছেন, তাই স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথকে ফেলে দেওয়া যায় না, মানে বাদ দেওয়া যায় না, অসম্মান করছি না। তো সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে সুনীতি কুমার আর সুকুমার সেন, এই দুজনের মধ্যে ডাউট সৃষ্টি হচ্ছে, এই দুজনের মধ্যে কে হবে। দেখুন, একটু লক্ষ্য করবেন, মানে যদি এটা মুখস্থ রাখতে পারেন, মনে রাখতে পারেন, খুব ভালো কথা, কিন্তু বেসিক জায়গা থেকে যদি একটু মনে রাখার চেষ্টা করেন, প্রথমত আপনি এখানে শরৎচন্দ্র প্রথমত বাদ চলে যাচ্ছে, আর রবীন্দ্রনাথটাও বাদই দিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। এখানে যেহেতু ব্যাকরণের ব্যাপার, তাহলে ব্যাকরণবিদদের দিকটাই বেশি গুরুত্ব দেবেন। এবং এখানে একটু লক্ষ্য করুন, সুকুমার সেন হচ্ছেন সুনীতি কুমারের ছাত্র, দুজনেই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির পড়াশোনাও করেছেন, আবার একইভাবে অধ্যাপনাও করেছেন। আর সুনীতি কুমার হচ্ছেন সুকুমার সেনের গুরু, বা সুকুমার সেন সুনীতি কুমার ছাত্র। আর এই জায়গাটা তাহলে যদি হয়, তাহলে আপনাদেরকে একটু খেয়াল করতে হবে, যেটা আমি বলতে চাইছি যে বেসিক জায়গা থেকে যদি খেয়াল করেন, তাহলে গুরুটাকেই বেশি গুরুত্ব দিতে হবে। কেমন? যদি মানে বাংলা প্রশ্নে এমন থাকে, মানে টেক্সচুয়ালের ব্যাপারে কোনো উক্তি দিয়ে দেওয়া হলো, উক্তি দিয়ে বলা হলো এটা কার উক্তি, এবং সেখানে যদি রবীন্দ্রনাথ থাকে, অন্যান্য সাহিত্যিকরা যদি তার থেকে একটু নিকম থাকে, তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা রবীন্দ্রনাথের দিকে যাচ্ছে। ঠিক সেই বেসিক জায়গা থেকে খাটিয়েই কিন্তু আপনারা এখানে উত্তর দেবেন। দেখুন, এখানে গুরুকেই বেশি প্রাধান্য দিতে হবে। সঠিক উত্তর কিন্তু রয়েছে সুনীতি কুমার।
এবারে আপনাদের বলি যে সুনীতি কুমারের ছাত্র সুকুমার সেন, এটা তো আমরা জানলাম। আবার একইভাবে দেখবেন রবীন্দ্রনাথ হচ্ছেন সুনীতি কুমারের গুরু, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সুকুমার সেনের গুরু সুনীতি কুমার, আবার সুনীতি কুমারের গুরু হচ্ছে রবীন্দ্রনাথ। কেননা যদি আপনারা ওই জাপান যাত্রী ডায়েরি আবার ওই রাশিয়ার চিঠি ওগুলো একটু পড়াশোনা করেন তাহলে দেখতে পাবেন সেখানে সুনীতি কুমার রবীন্দ্রনাথের সঙ্গে বিদেশ যাত্রা করছেন, কখনো ইউরোপ গিয়েছেন। প্রধানত প্রথমেই সুনীতি কুমার রবীন্দ্রনাথের সঙ্গে ইউরোপ যাত্রা করেছেন, ইংল্যান্ড যাত্রা করেছেন, সেই সকল ব্যাপারগুলো রয়েছে। যাক, আমি অন্য ব্যাপারে চলে যাচ্ছিলাম, আমি ব্যাকরণের আলোচনাতেই আসবো। এখানে যেটা বলা হচ্ছে দেখুন 17 নম্বরে যে ইয়া, ইলে, ইতে সাধু ভাষার বিভক্তিগুলি, অর্থাৎ একটু লক্ষ্য করুন এখানে যেটা বলা হয়েছে যে সাধু ভাষার বিভক্তিগুলি, অর্থাৎ ইয়া, ইলে, ইতে এরা কিন্তু সাধু ভাষা বা শক্তি, এরা কিন্তু। এবারে যেটা বলা হচ্ছে যে ইয়া, ইলে, ইতে সাধু ভাষার বিভক্তিগুলি যুক্ত থাকে কোন ক্রিয়ায়? আচ্ছা, সঠিক উত্তর বলে দেব অসমাপিকা ক্রিয়া কিন্তু এই ইয়া, ইলে, ইতে এগুলো যুক্ত থাকে। আমরা জানি যে অসমাপিকা ক্রিয়া যে ক্রিয়ার মানে অর্থটা সম্পূর্ণ নয়। হ্যাঁ, আমি ভাত খেতে খেতে, এই যে অসম্পূর্ণ রয়ে গেল, এই যে অসম্পূর্ণ ক্রিয়া, যখন সেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ হয় তখন সে মানে অসমাপিকা, সেটা সমাপিকা। আর সকর্মক অকর্মক ব্যাপারটা একটু বলে দিই, যেহেতু এখানে অপশানে রয়েছে জেনে নেওয়ার জন্য বলছি যে সকর্মক আর অকর্মক ব্যাপারটা কী বলুন তো। সকর্মক মানে যে মানে একটা বাক্য রয়েছে, বাক্যের মধ্যে কি থাকে, কর্তা, কর্ম, ক্রিয়া, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা এসভিও, তাই তো একটা বাক্যের গঠন। তো তার মধ্যে দেখুন মানে যদি কর্মটা না থাকে, একটা বাক্যের মধ্যে কর্তা এবং ক্রিয়া রয়ে গেল, কর্মটা নেই, তাহলে তখন সেটাকে বলা হচ্ছে অকর্মক। আর যেখানে কর্ম রয়েছে তাকে বলা হচ্ছে সকর্মক। অর্থাৎ যদি আপনি একটু সংজ্ঞাগত দিক থেকে দেখেন তাহলে বলতে পারবেন যে বাক্যস্থিত যে ক্রিয়ার কর্ম আছে বা উপস্থিত তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। আবার একইভাবে বাক্যস্থিত যে ক্রিয়ার কর্ম নেই তাকে বলা হচ্ছে অকর্মক ক্রিয়া। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি আশা করি। নেক্সট চলে যাব, বর্তুল বা কুঞ্চিত স্বরধ্বনি হলো কোনটি? এখানে কুঞ্চিত স্বরধ্বনি আমরা জানি, কিন্তু মানে আমি এখানে বর্তুল বা কুঞ্চিত দুটোই উল্লেখ করেছি, কিন্তু পরীক্ষায় এই শুধু বর্তুল দিয়ে দেয়। হ্যাঁ, পরীক্ষায় এসেছে, আমি এখানে আপনাদের সুবিধার জন্য বর্তুল বা কুঞ্চিত বলেছি, সেখানে আপনার হয়তো কুঞ্চিত এলে আপনি সঠিক উত্তর দিতে পারবেন, কিন্তু কুঞ্চিতরই যে আরেক নাম বর্তুল সেটা কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু বর্তুল মানে প্রসারিত করে ফেলবো, বর্তুল মানে বর্তিত বা প্রসারিত, এরকম চিন্তাভাবনা করে আমরা কি করি, প্রসারিত স্বরধ্বনির উদাহরণ দিয়ে ফেলি। কিন্তু না, বর্তুল শব্দের অর্থ হচ্ছে কুঞ্চিত, সে কারণেই আমরা এখানে প্রশ্নটার মধ্যে অথবা দিয়ে আরেকটা নাম লিখে দিয়েছি যে বর্তুল বা কুঞ্চিত স্বরধ্বনি হলো কোনগুলি? অ হস্য ও, হস্যই হস্য আ হস্য ও, নাকি আ দীর্ঘই দীর্ঘ, কোনটা হবে? এখানে সঠিক উত্তর রয়েছে অ হস্য ও, এটাই হলো বর্তুল বা কুঞ্চিত স্বরধ্বনি। এটা আপনাদের মনে রাখতে হবে। ঠিক একইভাবে প্রসারিত স্বরধ্বনি কোনগুলি সেগুলোও জানতে হবে। নেক্সট আসি, বিদ্যালয়ে এখন লম্বা ছুটি। আপনাদের যেটা বলছিলাম যে কোন বাচক মানে বিদ্যালয়ে এখন লম্বা ছুটি রেখাঙ্কিত পদটি কোন ধরনের বিশেষণ? দেখুন এখানে রেখাঙ্কিত বলতে কোনটার নিচে রেখা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে লম্বা ছুটি। এখানে লম্বা শব্দটি কোন ধরনের বিশেষণ? এখানে বিশেষণ আগে কি সেটা একটু জানার চেষ্টা করব। প্রথমে বিশেষণ বলে দিয়েছে, মানে এখানে প্রত্যেকটাই বিশেষণ, সে নিয়ে কোনো অসুবিধা নেই। দেখুন সংখ্যাবাচকের পর বিশেষণ উল্লেখ নেই, কিন্তু তার মানে যে এটা বিশেষণ নয় সেটা নয়, এটা কিন্তু বিশেষণ। আবার ঠিক একইভাবে পরিমাণবাচকের সঙ্গেও এটাও কিন্তু বিশেষণ, অর্থাৎ প্রত্যেকটাই এখানে বিশেষণ, যেহেতু এখানে প্রশ্নে বলা হয়ে গেছে। ঠিক আছে, চলুন এখানে যেটা আমি বলতে চাইছি যে বিদ্যালয়ে এখন লম্বা ছুটি, এখানে বিশেষণ কোন ধরনের বিশেষণ আগে বলে দিই। যে বিশেষণ কি আমরা জানি যে বিশেষণের সংজ্ঞা হিসেবে আমরা যেটা পেয়েছি যে কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই জিনিসগুলো যদি বোঝায় বা এই ব্যাপারগুলো যদি বোঝায় তখন তাকে বলা হচ্ছে বিশেষণ। আচ্ছা বেশ, এখানে যেটা চাওয়া হয়েছে যে কোন ধরনের বিশেষণ লম্বা শব্দটি, এখানে দেখুন সংখ্যাবাচক নিশ্চয়ই আসবে না, তাহলে এটা প্রথমত সংখ্যাবাচকটা বাদ দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। আর ক্রিয়াবাচক তো নয়, এটাও আমরা বাদ দিয়ে দিতে পারছি, কোনো অসুবিধা নেই। লক্ষ্য করুন এখানে বিশেষের বিশেষণ আর পরিমাণবাচক বিশেষণ আছে। হ্যাঁ, এবারে বলতে পারেন ছুটি, ছুটিটাকে যদি বিশেষ্য ধরেন তার বিশেষণ কি ছুটি না লম্বা ছুটি, অনেকে এইভাবে ভেবে কিন্তু বিশেষের বিশেষণ দিয়ে ফেলেন, যার ফলে কিন্তু এটা উত্তরটা ভুল হয়ে যায়। কিন্তু আপনারা যেহেতু অভিজ্ঞ, আপনারা যেহেতু ব্যাকরণ শিখে যাচ্ছেন তাহলে এবং সেই সঙ্গে প্র্যাকটিস করছেন, আপনাদেরকে একটু খেয়াল করতে হবে যে এখানে বলছে লম্বা ছুটি, অর্থাৎ
সময়টাকে বোঝাচ্ছে এবং সেটাকে কি করছে, একটা পরিমাণ বোঝাচ্ছে। যদি বলতো যে 3 দিন ছুটি, আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে পরিমাণবাচক আর একটা হচ্ছে সংখ্যাবাচক। যদি বলা হচ্ছে 3 দিন ছুটি, তাহলে সেটা হয়ে যেত কিন্তু এই সংখ্যাবাচক। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? দাঁড়ান আপনাদের একটু পরিষ্কার করে দেখাই। যদি বলা হতো 3 দিন ছুটি, তাহলে কিন্তু সেটা হয়ে যেত সংখ্যাবাচক, কারণ এটা সংখ্যা বোঝাচ্ছে। কিন্তু এখানে বলা হয়েছে লম্বা ছুটি, হ্যাঁ, যেখানে আমরা কিন্তু বলছিলাম যে অনির্দেশক সর্বনাম, সেখানে কিন্তু সর্বনামের আলোচনায় বলছিলাম যে এটা একটা অনির্দেশক সর্বনাম, কেন পার্টিকুলার করে বলা হয়নি। আর এখানে চাওয়া হয়েছে বিশেষণ। কোন বিশেষণ? না, এখানে লম্বা ছুটি মানে এখানে পরিমাণ বোঝাচ্ছে, এখানে কিন্তু সংখ্যা বোঝাচ্ছে না। বিষয়টা খেয়াল করুন কেমন। আবার ঠিক একইভাবে হয়, একটা বিষয় আপনাদের বলবো, ধরুন বলা হয়েছে যে 3 দিন ছুটি, তাহলে এটা সংখ্যা বোঝাচ্ছে। আবার যদি পরিমাণবাচক বলতে এমনও বোঝায় যে মানে বিদ্যালয় খোলার 3য় দিনে বা সে ক্লাসে 1ম স্থান অধিকার করেছে, 2য় স্থান অধিকার করেছে, হ্যাঁ, বইয়ের 3য় পাতাটি তোমরা খোলো। এই যে 1ম, 2য়, 3য় এই যে বলা হচ্ছে, এগুলো কিন্তু কি পরিমাণ বোঝাচ্ছে, এগুলো কিন্তু সংখ্যা বোঝাচ্ছে না। সংখ্যা বলতে কি, তুমি আমাকে 3টে চকলেট দাও, অর্থাৎ সে 3টে চকলেট তোমাকে দিচ্ছে। কিন্তু আমি যদি বলি যে আপনি আমাকে 3 নম্বর চকলেটটা দিন, তখন কি হচ্ছে, আপনার ওই 3 নম্বর পার্টিকুলার ওই 3 নম্বর চকলেটটা দিচ্ছেন, আপনি আমাকে কিন্তু তখন 3টে চকলেট দিচ্ছেন না, আপনি আমাকে তখন একটাই চকলেট দিচ্ছেন, কিন্তু সেটা আপনার কাছে 3 নম্বর চকলেট। অর্থাৎ আপনার কাছে 3টে ছিল, তার মধ্যে একটা চকলেট আমাকে দিচ্ছেন, 3টে পরপর সাজানো ছিল 1, 2, 3 করে, তার মধ্যে 3 নম্বরটা দিচ্ছেন আমাকে, অর্থাৎ আমাকে একটা দিচ্ছেন। কিন্তু যখন আমি আপনাকে বলছি যে আপনি আমাকে 3টে চকলেট দিন, মানে বিষয়টা ক্লিয়ার করতে পারছি, আশা করি আপনারাও অভিজ্ঞ, আপনারাও বুঝতে পারছেন, ডিটেলস আর বলার কিছু নেই। আজকের লাস্ট যে কোয়েশ্চেনটা আলোচনা করব, আমরা মেনলি 20টা করে কোয়েশ্চেন আলোচনা করব প্রতিটা টপিক্সে, এবং তার কিন্তু পিডিএফও দিয়ে দেবো। আপনারা কিন্তু ঠিক যেমনটা দেখছেন এরকমই পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন, মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে কিংবা প্রিন্ট আউট করেও কিন্তু পড়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন, আপনারা বলবেন যে এইভাবে এলোমেলো কেন নিয়ে আসছেন। দেখুন, একটা বিষয় আপনাদের সামনে আমি অবগত করতে চাই যে দেখুন, একটা টপিকস ধরে যদি আলোচনা করি সেটা যেমন একটা ভালো দিক, ঠিক একইভাবে আমরা এই 100টা এপিসোডের মধ্যে এই এলোমেলোভাবে আলোচনা করব, তাহলে কী হবে দেখবেন, পরীক্ষার সময় নিশ্চয়ই একটা টপিক্স থেকে এইভাবে আসবে না, তখন দেখবেন একটা সন্ধি থেকে এসে গেল, তারপরেই প্রত্যয় থেকে এসে গেছে, আবার তারপরে দেখবেন বাক্য গঠন সম্পর্কে এসে গেছে, কিংবা তারপরে দেখবেন শব্দভাণ্ডার থেকে এসে গেছে, কিংবা তারপরে সমাস এসে গেল, কারক এসে গেল, সন্ধি এসে গেল, এইভাবে এলোমেলোভাবে থাকবে। সেই রকম প্র্যাকটিস আনার জন্যেই কিন্তু, যেমন ধরুন এই একটু আগে আমরা বিশেষণ নিয়ে আলোচনা করছিলাম, সঙ্গে সঙ্গে আমরা উপসর্গে চলে এলাম, এই যে 20 নম্বর প্রশ্নে রয়েছে। এইভাবে একটু আলোচনা করার চেষ্টা করছি, যেহেতু এটা প্রিপারেশনটা তো পরীক্ষার জন্যই, ঠিক সেইভাবেই আমরা ওই জন্য আলোচনা করছি। যাকে এখানে যেটা রয়েছে 20 নম্বরে, যে বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ ড্যাশ ভাগে বিভক্ত, অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এই শূন্যস্থানে কোনটা বসবে? দেখুন, উপসর্গ কিন্তু 3 ভাগে বিভক্ত। প্রথমেই আপনাদের বলি, এখানে সঠিক উত্তর রয়েছে কিন্তু অপশান বিতে, অর্থাৎ 3 ভাগে বিভক্ত। কি কি সেটা আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করেছি, অর্থাৎ সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ। আপনাদেরকে এর সঙ্গে আনুষঙ্গিকভাবে জানতে হবে, প্রশ্ন আসে যে বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি? না 20টি। আবার একইভাবে বাংলা উপসর্গ কয়টি, আবার একইভাবে বিদেশি উপসর্গ কয়টি, সেগুলো জানতে হবে। যেমন ধরুন সংস্কৃত উপসর্গ কী কী রয়েছে? প, পরা, অপসম, নিয়ব, অনুনির, তুর্বি, অদিশু, উৎপরি, প্রতি, অভি, অতি, উপি, উপ, আ, এইভাবে থাকে। আবার ঠিক একইভাবে বাংলা উপসর্গ অ, আ, কু, নি, না, বি, পা, তি, এইভাবে থাকে। ঠিক একইভাবে বিদেশি উপসর্গ কি, বাকি যেগুলো রয়েছে, অর্থাৎ সেখানে বিদেশি যেহেতু বলা হচ্ছে, অর্থাৎ ভারতের বাইরে থেকে আসবে, সেটা আরবি হতে পারে, সেটা ফার্সি হতে পারে, সেটা পর্তুগিজ হতে পারে, সেটা ওলন্দাজ হতে পারে, সেটা তুর্কি হতে পারে, সেটা ইংরেজি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? তো এখানে আমরা মেনলি 20টা টপিকস নিয়ে আলোচনা করলাম, টপিকস নয় 20টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা এর দ্বারা কিছুটা হলে উপকৃত হবেন। যদি উপকৃত হন, ভালো লাগে আলোচনা, অবশ্যই লাইক করবেন, প্রয়োজনদের সাথে শেয়ার করবেন, এবং এ সম্পর্কিত আপনাদেরও যদি কিছু মতামত দেওয়ার থাকে ব্যাকরণ সম্পর্কিত, সেই সঙ্গে এই যে কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম সেগুলো নিয়েও ডাউট থাকবে, নিশ্চয়ই থাকবে, বিতর্ক থাকবে, সেগুলোও কিন্তু তার জন্য কমেন্ট বক্স থাকছে নিচেই, সেখানেও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এর দ্বারা শুধু আপনি নন, একই সঙ্গে প্রতিটা দর্শক বন্ধু কিন্তু এর দ্বারা উপকৃত হবে। কোনো অসুবিধে নেই, আপনাদের এই সকল পরামর্শ কিন্তু আমরা সসম্মানে গ্রহণও করব, সেই সঙ্গে কিন্তু সেই মোতাবেক আমাদের কিন্তু এপিসোডে এগিয়ে চলবে।
মোট আমরা এখন আপাতত 100টা এপিসোডে টার্গেট নিয়েছি। আমরা এখন 100টা এপিসোডে যতটা পারা যায় ততটাই আমরা আলোচনা করার চেষ্টা করব, এবং সেগুলো আপনাদের যদি সংগ্রহ রাখতে পারেন খুবই ভালো হয় এবং আপনাদের উপকারেই আসবে। তো আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে। সাহিত্য অভিযানের সঙ্গে আপনারা সকলেই থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। স্টিল দেন স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।